দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে রীতিমতো গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। দর্শক এই মুহূর্তে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে চলতেছে শামীম ওসমানের উপরে জয় বাংলা। জয় বাংলা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছে, এর আগে কিন্তু লন্ডনেও আরেকজনকে জয় বাংলা করার চেষ্টা করা হয়েছে। মনে আছে আপনাদের খেলা হবে? মনে আছে কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন, যিনি আর যাবে কোথায়। আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিংয়ে সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। চোর চোরি সে যেই দলেরই হোক, বালু চোরি সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। এবার জামাত এনসিপির ফাঁদে পড়লেন প্রধানমন্ত্রী তারেক বিন জিয়া। দর্শক, জামাত পাল্টা চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রীর এক প্রকার হাতে হারিকেন ধরিয়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন বিরোধী দলের উদ্দেশ্যে, অথচ এই চ্যালেঞ্জে আগেই গ্রহণ করে তার টেবিলে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে, এটা তিনি জানেনই না। গণ অধিকার পরিষদ বলে গ্যাপ, জিতে গণ এতে অধিকার, পিতে পরিষদ গ্যাপ। এই গ্যাপ পার্টি, মানে গ্যাপ পার্টির প্রধান হলো পিপি নূর বর্তমানে প্রতিমন্ত্রী হয়ে গেছে। তার সম্বন্ধে বেশি বাজে কথা বলা যাবে না, তাহলে বলে আমার নামে নোটিশ পড়ে যাইব। কিন্তু তার দল তো নাই রে ভাই। ভিপি নূরের দলটাই হলো একটা ব্যক্তি সর্বস্ব দল। হ্যাঁ, এই ব্যক্তি সর্বস্ব দলের এত লোক থেকে এলো। ওনার দলে তার সেকেন্ড ম্যান যে ছিল রাশেদ খান, উনিও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়ে গেছে। ভিপি নূর মন্ত্রী হয়ে গেছে বিএনপির কালতে বন্দুক রেখা। এখন তার কি এত ছেলে পেলে ওই কুষ্টিয়াতে আছে আপনাদের মনে হয় না। এর জন্যই বলা হচ্ছে যে এদেরকে সাহায্য করছে বিএনপি বা যুবদল বা ছাত্র দলের ছেলেরা, যদিও তারা অস্বীকার করছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এত বেশি গরম খবর, কোনটা রেখে কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে উপায় কি? উপায় এখন একটাই, আমি আস্তে আস্তে একটা করে বলতে থাকি। আমরা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর দিয়ে শুরু করি। খবরটা আর কারো নয়, মনে আছে আপনাদের খেলা হবে? মনে আছে কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন, যিনি নারায়ণগঞ্জ যার ভয়ে থরথর করে কাঁপত, তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন, খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে। যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026-এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিংয়ে সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই। ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি
যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই আগে বলা দরকার ছিল, সবচেয়ে সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত কিলার, খুনের সম্রাট, যাকে সিসিটিসির প্রধান বানানো হয়েছিল, সেই মনিরুল। মনে আছে আপনাদের মনিরুলের কথা? ওই যে কালো কুসকুসা, মিথ্যা কথা বলতেন আর মুসকি মুসকি হাসতেন, সেই মনিরুল শেখ হাসিনার সাথে সাথে সেও তো পালিয়ে গেছে। সে আজকে বাংলাদেশের আরেক ঘসেটি বেগম মাসুদা ভাট্টির কথা মনে আছে আপনাদের? ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে রাজাকার বলার কারণে, যুদ্ধাপরাধী বলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে ওই অনুষ্ঠানেই বলেছিল আপনাদের মতো চরিত্রহীন মহিলাদের জন্য দেশে এই অবস্থা। পরে তো সেই মাসুদা ভাট্টিকে দিয়ে শেখ হাসিনা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করালেন, তাকে জেলে নিলেন। লোকটা এই অপমানের জ্বালা সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেলেন কিছুদিন পরে, জেল থেকে বের হয়ে আসার পরে। সেই মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে ডেকে এনেছিল এই মনিরুলকে। মনিরুল এখানে এসে তার ভিতরের যে কুৎসিত মানসিকতা, তার ভিতরের যে মানুষ হত্যার যে জিঘাংসা, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং তিনি এতটা আফসোস করেছেন যে 5 আগস্টে কেন তিনি আরো অন্তত 10, 20, 50 হাজার মানুষকে হত্যা করতে পারলেন না। তিনি বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে গোসল না করতে পেরে তার ভিতরের যে আকুতি, তার ভিতরের যে আফসোস, এটা তিনি উদ্গীরণ করেছেন মাসুদা ভাট্টির ওই চ্যানেলে এসে। কিভাবে শুরু করেছেন আসেন তার কথা অল্প একটু শুনে, এখানে একটু শুনে দেখি। পাশাপাশি আমি এবং ডিজিটিসিএফআই এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন। ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো। যেহেতু 12:30 পর্যন্ত এরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তার মানে সেনাপ্রধানের প্রতি তার এত আক্রোশ, এত ক্ষোভ, তিনি এটি বলছেন যে সেনাবাহিনীর প্রধান তিনি 4 তারিখ রাত 12:30 পর্যন্ত শেখ হাসিনার সাথে ওয়াদা করলেন যে কোনো মূল্যে আমরা আপনাকে সেভ করব, আপনার ক্ষমতা, আপনার এই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। ফলে তিনি কিছু কিছু জায়গা, ঢাকার খুব গুরুত্বপূর্ণ কিছু স্পট তিনি চেয়ে নিলেন যে এই জায়গায় সেনাবাহিনী থাকবে আর বাকি জায়গাগুলোতে পুলিশ থাকবে মনিরুলের নেতৃত্বে। কিন্তু 5 তারিখে তিনি যেখানে যেখানে সেনাবাহিনী ছিল সেখানেই তিনি প্রতিরোধ করেন নাই। তিনি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধা দেন নাই, তিনি বরং তাদেরকে ছেড়ে দিয়েছেন। তিনি আগের দিন রাতে প্রধানমন্ত্রীর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা বেমালুম ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি নিরীহ ছাত্র জনতার বুকে যে গুলি চালানোর কথা ছিল, তাদেরকে যে নির্বিচারে হত্যা করার কথা ছিল, তাদেরকে যে একেবারে রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার কথা ছিল ঢাকার রাজপথে, সেটা তিনি করেন নাই। আর তিনি করেন নাই বলেই 5 আগস্টের মতো একটি ঘটনা ঘটেছে এবং তার ভাষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তার ভিতরের যে আফসোস, এটি আমরা দেখেছি। এই সেই মনিরুল, যে মনিরুল বাংলাদেশের নিরীহ মানুষদেরকে ধরে এনে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে বা একটা হাদিসের বই ধরিয়ে দিয়ে তিনি প্রচার করতেন এই যে একটা জঙ্গি ধরা পড়েছে এবং তার হাতে এই যে জিহাদি বই ছিল, এই জিহাদি বই সহ জঙ্গি ধরা পড়েছে, এবার এই জঙ্গিদের নিয়ে আমরা তাদের যে মূল কারখানা রয়েছে, জঙ্গির যে আস্তানা রয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে তিনি আগে থেকেই আরো কিছু ইসলাম মোনা 20-50 জন লোককে ধরিয়ে নিয়ে ওখানে বন্দী করে রাখতেন। এই ওসিলা, এই সুতা দিয়ে প্রতিবার তিনি এরকম দলে দলে মানুষদেরকে হত্যা করেছে জঙ্গি তকমা দিয়ে। এই কৌশলে সেই মনিরুল সরাসরি ভারতের কাছ থেকে প্রশিক্ষিত, ভারতের কাছ থেকেও বেতন পেত, বাংলাদেশের কাছ থেকেও সে বেতন পেত। এই সেই মনিরুল আজ তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। সে মাসুদা ভাট্টিকে বলছে যে 5 আগস্ট আমাদের দেখতে হতো না যদি সেনাবাহিনী কোথা রাখতো। যাই হোক, জনগণের বিচার করে দিয়েছে। তাদের যা প্রাপ্য ছিল তাদের প্রাপ্যটুকু পুরাপুরি বুঝিয়ে দিয়েছে। বাকিটুকু সরকারের দায়িত্ব। সরকার এখন তার বাকি কাজটুকু করলেই এই দেশটা সারা জীবনের জন্য কলঙ্ক মুক্ত হবে। আর একটা বিষয় বলে শেষ করবো, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যাচ্ছে, ওইটা আমি ইনশাল্লাহ আগামীকাল ভিডিও করব। কুষ্টিয়াতে আমির হামজার উপরে যে হামলা হয়েছে আপনারা জানেন, সেখানে বিএনপি, ছাত্রদল এবং নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের নেতারা তারা নিজে গিয়ে হামলা করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়েছি এবং ভিডিও সহ দেখিয়েছি। তারাই হামলা করেছে। আবার তারাই সেই নুরুল হক নুরুর দল
গণ অধিকার পরিষদ সারা দেশে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ করে বেড়াচ্ছে, এবং নুরুল হক নূর তো একেবারে ডাইরেক্ট ঘোষণাই দিয়েছে, জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা 5 আগস্টের আগে যেরকম গুপ্ত ছিল তাদের সেরকম গুপ্ত থাকার ব্যবস্থা করে দেবো। ভাই রে ভাই, কি ক্ষমতার মালিক তিনি! এখন বাংলাদেশের সকল ক্ষমতার উৎসমুখ এখন নুরুল হক নূর। অথচ এই নুরুল হক নূর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে, আপনাদের মনে আছে, সেনাবাহিনী এবং জাতীয় পার্টি তার একটা প্রোগ্রামে, এই যে ঢাকাতে, যখন তাকে ফেলে পেদানি দিল, সেনাবাহিনীর সদস্যরা তাকে তখন বন্দুকের বাঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেরে ফেললো একেবারে রাস্তার উপরে, তখন কিন্তু এই আমরা সাধারণ মানুষ যারা প্রচন্ডভাবে প্রতিবাদ করেছিলাম এবং নুরুল হক নুরুর পাশে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদের ঝড় তুলেছিলাম, যার কারণে কিন্তু জাতীয় পার্টি ওইটার কারণে একেবারে কোণঠাসা হয়ে গেছে শুধুমাত্র এই আমাদের মতো নাগরিক সমাজদের প্রতিবাদের মুখে। সেই নুরুল হক নূর তার নিজের দলকে জলাঞ্জলি দিয়ে স্বার্থের কারণে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাথে আপোষ করে কোন রকম একটা সিট পেয়ে, তার আরেক নেতা রাশেদ খান, তিনি তো গণ অধিকার পরিষদের মুখে চুনকালি দিয়ে বিএনপিতেই যোগ দিলেন, বিএনপি থেকে নমিনেশন নিলেন। সেই নুরুল হক নূর তিনি এখন বলছেন জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাকে 5 আগস্টের পূর্বের সেই গুপ্ত অবস্থায় ফিরে যেতে বাধ্য করা হবে, এবং নিজেরাই হামলা করে নিজেরাই আবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। ঠিক ছাত্রলীগ যে ভাষায় স্লোগান দিত, শেখ হাসিনা যা বলতো এরাও ঠিক তাই বলছে। তাহলে হোয়ার ইজ ডিফারেন্স? There is no difference between Sheikh Hasina and Nurul Haq Noor. এবার জামাত এনসিপির ফাঁদে পড়লেন প্রধানমন্ত্রী তারেক বিন জিয়া। দর্শক, জামাত পাল্টা চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রীর এক প্রকার হাতে হারিকেন ধরিয়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন বিরোধী দলের উদ্দেশ্যে, অথচ এই চ্যালেঞ্জে আগেই গ্রহণ করে তার টেবিলে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে এটা তিনি জানেনই না। এটা গতকাল হাসনাত বলেছে, আজকে জামাত সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে। ডিটেইলস প্ল্যান জামাত সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছে। দর্শক, এখন পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন এমন অবস্থা, প্রধানমন্ত্রী আক্ষেপ করছেন, আরে আমি কি জন্য যে ফাও চ্যালেঞ্জ দিতে গেলাম। এখন পাল্টা তারা যে কার্যকর পরিকল্পনার কথা বলেছে, ওই পরিকল্পনা বাস্তবায়ন করার চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আপনি পারলে এটা বাস্তবায়ন করেন। এবং সরকারি দল যে তাদের ব্যর্থতা ঢাকতে উল্টোপাল্টা কথা বলছে, এটা জামাত জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে এবং এটার প্রমাণ দিয়েছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে প্রধানমন্ত্রী নিজে, এবং সরকারের কোনো আসলে প্ল্যান নাই, এবং যে প্ল্যান এটা অবাস্তব কল্পনা বিলাস। সবচেয়ে বড় যুক্তি শুনেন, যেমন প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমাদের 10 বছর মেয়াদী প্ল্যান, আবার কেউ বলছেন 20 বছর মেয়াদী। আরে আপনার ক্ষমতা 5 বছরের, আপনি 10 বছর মেয়াদী প্ল্যান দিয়ে আপনি কি ধুয়ে পানি খাবেন? আপনাকে কে বলেছে? হ্যাঁ, একটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী অনেক প্ল্যান থাকে, কিন্তু আপনার এই ধরনের জরুরি বিষয় প্ল্যান থাকতে হবে 90 দিনের, 6 মাসের, বা সর্বোচ্চ আপনার 5 বছরের। আপনি কি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন? হ্যাঁ, 10 বছরের একটা সরকারের টেনিউর হলে দ্যাট ওয়াজ ডিফারেন্ট, বাট এরকম তো কিছু না। তার মানে কি এইসব প্ল্যান এগুলো সব ভাওতাবাদী। আবার অর্থমন্ত্রী বলছেন 2 বছর লাগবে গ্যাস সংকট সমাধান হতে, আরেকজন বলছে 5 বছর লাগবে। মানে কে আরেকজন বলছে যে সমাধানই হবে না মনে হয়। মানে কে কি বলছেন তারা নিজেরাই কিছু জানেন না। দর্শক, বিরোধী দল হিসেবে এর আগেই হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলন করে আজকে গোলাম পরোয়ার সংবাদ সম্মেলনে যা বলেছেন তার একটা অংশ আগেই বলেছে। এর মানে সাথে সাথে প্রধানমন্ত্রী পাল্টা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং জবাব পেয়েছেন। এর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে জামাত কার্যকর, পারফেক্ট, যোগ্য বিরোধী দল। তারা দায়িত্বশীলতার সাথে বিরোধী দলের দায়িত্ব পালন করে যাচ্ছে। দর্শক, দেশের চলমান সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামাত। বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার। এখানে এই বক্তব্যের চাইতে গুরুত্বপূর্ণ জামাত ইসলামের পাবনা 1 আসনের যিনি এমপি, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর যোগ্য সন্তান ব্যারিস্টার নজিব মোমেন, তিনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি। বিরোধী দলের নেতার পরামর্শ মতে জরুরি সংসদ ডেকে সকল দল ও এক্সপার্টদের সমন্বয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠন করুন। এখন এই সবাইকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন বা এগুলো সর্বদলীয় কমিটি, এটা গোলাম পরোয়ার বলেছেন, এইগুলো প্রধানমন্ত্রী পারবেন না, এবং সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে সংসদে হলেও বাস্তবায়ন করতে পারবেন না। কারণ কি? যে এই সিদ্ধান্ত নিলে ভারত রাগ হবে, এই সিদ্ধান্ত নিলে আমেরিকা রাগ হবে, এই সিদ্ধান্ত নিলে চীন রাগ হবে, তার ব্যালেন্স করতে করতে সময় চলে যায়। এর মানে তাহলে যে চ্যালেঞ্জ বাজি ওটা ফাও, সরকারের সীমাবদ্ধতা আছে। এখন সীমাবদ্ধতা কেন, এটা সরকার জবাব দিবে। সাধারণ জনগণ, আমরা হয়তো পলিসি বুঝবো, কিন্তু সাধারণ জনগণ তারা কিছু বুঝতে চাইবে না। তারা শুধু জানতে চায় আমি সুইচ টিপ দিব, আমি বিদ্যুৎ পাবো, আমি সকালে চুলার সুইচ অন করবো, আমি গ্যাস পাবো। এর বাইরে কোনো কিছু আমাদের জনগণের জানা দরকার নেই, বোঝার দরকার নেই, কি বোঝাতে যাবেন, এটা ফাজলামি। বরং এর বাইরের যে সমস্যা, এটা আপনি পার্লামেন্টে আলোচনা করবেন, এটা আপনার এক্সপার্টদের মধ্যে আলোচনা হবে। জনগণকে এগুলো বোঝাতে চান কেন? জনগণ শুনতে চায় যে সুইচ টিপ দিলেই বিদ্যুৎ পাই কিনা, ক্লিয়ার কথা। তো এখন জামাত যে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, পাল্টা টাস্ক ফোর্স গঠন করুন, এটা পারবে না। কারণ এখানে অনেক অলিগার্ক আছে। এই যে কুইক রেন্টাল এবং বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ, এগুলোর মধ্যে এখন তো সেটা আওয়ামী লীগের আবিষ্কার, কিন্তু এর সুবিধা তো বিএনপিও পাচ্ছে। আদানি থেকে বিদ্যুৎ আমদানি 7 গুণ বেশি দাম দিয়ে কেনা, তো এটা তো বিএনপি বাতিল করতে পারলো না। বিএনপি এই পড়ে থাকা অচল বিদ্যুৎ কারখানাগুলো নিয়ে তো একটা উদ্যোগ নিতে পারলো না। ক্যাপাসিটি চার্জ সিস্টেম তো বাতিল করতে পারলো না। কেন করলো না? কারণ এখানে আওয়ামী লীগ যেরকম খেয়েছে, বিএনপি এরকম খাওয়া আছে।
প্রধানমন্ত্রী নিজেই তো চ্যালেঞ্জ মানে পলিসি বাস্তবায়ন করতে পারেন না, তার সেই যোগ্যতা নাই। তার দলের লোকজন বা নানান গোষ্ঠীর কাছে ধরা, অনেকে সুবিধা দিয়ে চলতে হয়, আছে না? অনেকে বলেন না যে না সমাজে চলতে হলে একটু করতে হয়, অনেকে ঘুষ টুস দিয়ে বা খুশি করে চলতে হয়, এরকম একটা অবস্থা। দুর্নীতি করার সুযোগ কিছুটা দিতে হয়, নাহলে তো আমার পিছনে ঘুরবে না, এরকম একটা অবস্থা। দর্শক, 11 দফা জনদাবি মেনে নেই। 11 দফা দাবি জামাত নানানভাবে একদম জাতীয় মানে রাজপথে সমাবেশের মাধ্যমে দিয়েছে। ওইটি তো অল্টারনেটিভ পলিসি। ওইটা কি প্রধানমন্ত্রী জানেন না? মানে রাজপথে বিক্ষোভ মিছিল করে বিরোধী দল দাবি দেয়, ওই খবর প্রধানমন্ত্রীর কাছে যায় না। 6 মাসের জ্বালানি সমস্যার সমাধান অবশ্যই হবে। 6 মাসের সমাধানের প্ল্যান জামাত দিয়ে দিয়েছে, লিখিতভাবে দিয়েছে, এর আগেও দিয়েছিল, আবার দিয়েছে, সংবাদ সম্মেলন করে, ফেসবুক পোস্ট দিয়ে, রাজনৈতিক বক্তব্য দিয়ে আবার স্মরণ করে দিয়েছে। এখন পারলে জামাতের চ্যালেঞ্জ গ্রহণ করুন, পারবেন না। দর্শক, সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার দীর্ঘ বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্য। সেখানে স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রী 15 আগস্ট দেশে চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবে দেখতে চাই না। এটা ইতিবাচক না, এটা জামাত ভদ্রতার খাতিরে হয়তো ইতিবাচকভাবে দেখছে। আর কার্যকর পরিকল্পনা প্ল্যান ওটা আসলে বাস্তবায়নের উদ্দেশ্যে চান নাই, ওটা রাজনৈতিক বক্তব্য দিতে যে কথার কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম কথার কথা, অপ্রয়োজনীয় কথা, এটা আমরা শুনতে চাই না। তো দর্শক, জামাত এটাকে ইতিবাচকভাবে দেখছে, কারণ জামাত পলিসি ভিত্তিক রাজনীতি শুরু করেছে, এক্সপার্টদের নিয়ে রাজনীতি শুরু করেছে। এই জন্য জামাতের সক্ষমতা আছে বলেই প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচকভাবে নিয়ে, বরং প্রধানমন্ত্রী নেতিবাচকভাবে বিরোধী দলকে খোঁচা দিতে যে, বিরোধী দলকে পচাতে যে এটা বলেছেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করে দিতে চাই, আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটি 3 মাস ধরেই সরকারের টেবিলে রয়েছে। এদিকে বিদ্যুতের, ওই হাসনাত আব্দুল্লাহ একই কথা বলেছেন, এদিকে বিদ্যুতের ভুতুরে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকার নিরসনের প্রতিশ্রুতি দিয়েও কোনো সুফল বয়ে আনতে পারেনি। তিনি বলেন, ঠিক 21 মে 2026 তারিখ জাতীয় সংসদে জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যদের লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছে। ওই কমিটিতে মানে এটা আগেই দেওয়া, তারপরও আবার নতুন ভাবে আরো অনেক এগুলো আবার উপস্থাপন করা হয়েছে, আরো নতুন আরো এডিশন দেওয়া হয়েছে। যা দেওয়া হয়েছে এটা বুঝতে যে বড় বিশেষজ্ঞ লাগে তা না, জাস্ট সবাই একমত হবেন যে না এটি ঠিক আছে। সেই আমির হামজা সাহেবকে আপনারা কিছু মুনাফেক বলে বেড়াইতেছেন। আমির হামজারে কেন জামাতে ইসলাম ওইখানে নমিনেশন দিল? উনি তো কি কইরা বেড়ায়, কি উল্টা পাল্টা কথা বলে বেড়ায়, রাশমিকা মান্দাকে নিয়ে কথা বলে বেড়ায়। মিয়া ভাই, আমির হামজা যে কতটুকু পপুলার সেটা কুষ্টিয়ায় দেখেন নাই? কিভাবে সে জয়লাভ করছে ইলেকশনে দেখছেন তো? বাংলাদেশে যে কতজন এই প্রার্থী বিপুল ব্যবধানে পাশ করছে, এর মধ্যে আমির হামজা একজন। জনগণ যদি ভালো না বাসতো তাহলে কি তারা এইভাবে ভোট দিত? কুষ্টিয়ার মানুষ এইভাবে তাকে ভোট দিয়া এমপি হিসাবে মনোনীত করতো? আর আপনারা বলতেছেন উনারা কেন দিল জামায়াত, উনি তো লোক ভালো না, উনি কি আপনার পাকা ধানে মই দিছে? এইসব কথা বললেন না। এই ভদ্রলোক আল্লাহর নামে কথা বলে, ওয়াজে দুই একটা এদিক ওদিক হাস্যরস করে, এর জন্য তাকে আপনারা একদম রাস্তায় নামাই দিতে চান। লাভ হবে না, পাবলিক জনগণ তাকে ভালোবাসে এবং সে তার ভালোবাসার প্রতিদান রাখছে। আপনারা দেখেন, এমপি হওয়ার পর কুষ্টিয়াকে সে মাদক বিহীন করতে চাচ্ছে, চাঁদা বিহীন করতে চাচ্ছে, দিন রাত পরিশ্রম করতেছে। সেদিন দেখলাম কোন স্কুলে যে পানি জমছে, টিএনওটাই কেনা বলতেছে ভাই এটা ঠিক করেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। কিছু কিছু প্রবলেম তার আছে, উল্টাপাল্টা কথা বলে আসে, বিভিন্নভাবে নাজেহালও হচ্ছে। কদিন আগে মানে মাস 3 আগে আপনারা জানেন আমাদের বর্তমান যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী আছে টুকু সাহেবের বিরুদ্ধে একটা কথা বলছিলেন, এটা বইলা উনি প্রায় জেলে যাওয়ার মতো অবস্থা ছিল, তারপরে জামিন নিয়ে সে বাইরে আসছে। তো আমির হামজার সাহেবের উপর গত 3 দিন আগে কুষ্টিয়াতে ওনার গাড়িতে হামলা করছে, ওনার বাড়িতে হামলা করছে, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। কারা করছে জানেন? গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলে গ্যাপ, জিতে গণ এতে অধিকার, পিতে পরিষদ, গ্যাপ। এই গ্যাপ পার্টি মানে গ্যাপ পার্টির প্রধান হলো পিপি নূর। পিপি নূর বর্তমানে প্রতিমন্ত্রী হয়ে গেছে, তার সম্বন্ধে বেশি বাজে কথা বলা যাবে না, তাহলে বলে আমার নামে নোটিশ পড়ে যাইব। কিন্তু তার দল তো নাই রে ভাই। বিপিনুরের দলটাই হলো একটা ব্যক্তি সর্বস্ব দল। হ্যাঁ, এই ব্যক্তি সর্বস্ব দলের এত লোক থেকে এলো। ওনার দলে তার সেকেন্ড ম্যান যে ছিল রাশেদ খান, উনিও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়ে গেছে। বিপিনুর মন্ত্রী হয়ে গেছে বিএনপির কালকে বন্দুক রেখা। এখন তার কি এত ছেলে পেলে ওই কুষ্টিয়াতে আছে আপনাদের মনে হয়? মনে হয় না। এর জন্যই বলা হচ্ছে যে এদেরকে সাহায্য করছে বিএনপি বা যুবদল বা ছাত্র দলের ছেলেরা, যদিও তারা অস্বীকার করছে। তারা বলছে না আমরা এটার মধ্যে নাই। কেন? ঘাপলাটা কি? ঘাপলাটা হলো হামজা সাহেব নাকি কিছুদিন আগে বলছে এই গণ অধিকার পরিষদ এবং বিএনপি নামে কোনো কটু কথা বলছে। কি বলছে আমি খুঁজে পাইলাম না, আপনারা তো অনেকে জানেন। আচ্ছা, সে যদি কোনো বিরূপ মন্তব্য করে থাকে আপনারা মন্তব্য দেন। তার গেছে রাশেদ খানও বলছে এবং এই দূরও বলছে গুপ্ত আবার গুপ্ত জায়গায় পাঠিয়ে দেবো, মানে তাদেরকে ধরে আবার পাকিস্তানে পাঠিয়ে দিব। ভয় পাইছে ভাই, আমির সাহেব ভয় পাইছে জানেন। আমির হামজা ভীষণ ভয় পাইছে তাদের কথা শুনে যদি পাকিস্তান পাঠিয়ে দেয়। চিন্তা করছেন? এখন হাতিগুলা হইল তল, মশা বললে কত জল, এই অবস্থা হয়েছিল। এখন গণ অধিকার পরিষদকে নিয়ে আলোচনা করতে হবে, যে দলটার কোনো মানে অস্তিত্বই নাই বাংলাদেশে। এখন হাতে করলে কয়টা নেতা পাইবেন? আমি তো কারো দেখি একজন আছে ফারুক সাহেব, ওই যে মাইর খাইছিল টিএসসিতে বলে আছে। এ বাদে আর কে আছে ওই দলে? রাশেদও গেছে গা, নূর তো নাই, নূর তো বিএনপির পতাকা দলে মন্ত্রী গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়ায়।
নুর সাহেবরে একটু এই কথা বলছে, হামজা সাহেব গণ অধিকার পরিষদ দিয়ে আপনি একদম গাড়ি গুড়ি ভেঙে আপনার লোকজনকে দিয়া কার সাহায্য করছেন জানি না, যদিও বিএনপি অস্বীকার করছে তারা নাই, যেহেতু অস্বীকার করছে তারা নাই, হামজা সাহেব কিন্তু ছাইরা কথা বলবে না। উনি আজকে মামলা করছেন, এখন দেখা যাক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মিয়া ভাই তোমরা যারা গণ অধিকার পরিষদ করো এবার মামলা সামলাও। হামজা সাহেব তো মাল আছে, আপনারা জানেন সে তো ফকিরের পোলা নয়, হন বহু টাকা কামায় সে ওয়াজ করেই। তারপরে এমপি সাহেব উনি মামলা লড়বে, আপনারা কোথা থেকে মামলার টাকা পাইবেন? এই যে কোর্টে যাই তুইব, উকিলের পাকা টাকা দিতে হইব, দুদিন পরে পরে ডাকবো, পেশকারের টাকা দিতে হইব, আর যদি অ্যারেস্ট হন তাহলে কি অবস্থা হইব? অ্যারেস্ট হইতেই হবে, কারণ হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে, হত্যা চেষ্টা মামলা। অ্যারেস্ট তো হবেনি, অ্যারেস্ট হওয়ার পর কিভাবে জামিন পাবেন, এটার জন্য যে পয়সাগুলি দরকার হবে সেটা জোগাড় করতে পারবেন? আপনি কি মনে করছেন যারা বিপিনুর হয়ে আমির হামজা সাহেবের গাড়িতে হামলা করছেন তাদেরকে বিপিনুর টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনি মামলা করবেন? জীবনেও না। নূর সাহেব একটা টাকাও আপনাদেরকে দিবে না। নূর সাহেব নিজেই তো স্বীকার করে যে আমি তো চলি বিকাশের টাকা দিয়া, হ্যাঁ সে স্বীকার করে না। ইলিয়াস সাহেব তো বলছে, ইলিয়াস হোসেন বলছে না, একদম রেকর্ডিং বাজারে শোনাই দিছে বিকাশের টাকা তার কাছে আসছে, সেটা সে এতদিন চলছে, এই দল করছে, এখন তো ওইটাও বন্ধ হয়ে গেছে। উনি যে বেতন পায়, কত পায়, ৭৫,০০০ টাকা বেতন পায়, এর জন্য উনি আবার আবদারও করছিল আমাদের বেতন 5 লক্ষ করা উচিত আর পূর্ণমন্ত্রীদের 10 লক্ষ টাকা করা উচিত। তার তো পয়সা নাই, সে আপনাকে মামলা চালাইতে টাকা দিব না, আপনার বাপ্পা দিব। আপনার বাপ্পা যখন শুনবো আপনারা আমির হামজা সাহেবের গাড়ি ভাঙছেন, এই মামলা আটকাইছে আপনাকে, বাপ্পা বাড়িতে ঢুকতে দিব না, বলবো পয়সা তুই আমার বাড়িতে ঢুকিস না, তুই একজন কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহ নিয়ে কথা বলে তার বাড়ি ভাঙতে গেলি কেন? সে তো আর কি করছে, বাড়িতে বাই করে দিব। আপনাকে এই কিলো গেল ওই কিলো গেল। এখন সবচেয়ে বড় কথা হয়েছে যে দেশের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে, আপনারা একটু ভাবেন বন্ধুরা। একজন মাননীয় এমপি, ওনার কোনো সিকিউরিটি নাই, বলা হচ্ছে 2টা গাড়ি নাকি ছিল পুলিশের পাশে, পুলিশও নাকি ওদেরকে নিবৃত্ত করতে পারে না, বা পুলিশ একদম নিশ্চুপ ছিল, সত্য মিথ্যা জানি না, পুলিশের ভূমিকা যদি থাকতো তাহলে তার গাড়ি ভাঙতে পারে না, আমির হামজা সাহেবের গায়ে আঘাত করতে পারে না, ওনার একটা ইট লাগছে এই জায়গায়, ইভেন কি তার বাড়িতে যে হামলা করছে, মানে কত বড় ঘটনা। একজন রানিং এমপি আজকে যদি সংসদ থাকতো আর হাফিজ সাহেব মাননীয় স্পিকার সাহেবকে যখন বলতো এটা একটা অ্যাকশন হতো, এখন কি অ্যাকশন হবে জানি না, তবে আমির হামজা সাহেব ছাইরা দিয়ে কথা হবে না। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত ইসলামী। জামাত ইসলামী যদি মারামারি করতে চাইতো কুষ্টিয়াতে, আপনারা জানেন কুষ্টিয়াতে কি পরিমাণ ভোট পেয়ে আমির হামজা পাস করছে, তার কত অনুসারী আছে, যদি মারামারি করতে চাইতো বিএনপি যদি সাথে আসতো পারতো না। আর জামাত ইসলামে তো মোটামুটি বিএনপিও কইলা চলে যেতে, সেটা ঝামেলা যেতে চাই না। আর করতে গেলে কুইরা জুড়ে বইছে, 2 দিন না 3 দিন ধরে দল করে, যে দলের কোনো নাম নাই আপনি কইতে পারবেন? তাহলে চিনেন যে আপনি অমুকটা চিনেন, গণ অধিকার পরিষদ করে, দলটা কেউ করে না, ওই আমতারেকও ছিল, ওইটার মধ্যে আমতারেকও বাইয়া গেছে। এখন একদম নেতা শূন্য, কর্মী শূন্য, সেই দলের লোকজন হামজা সাহেবের গায়ে আঘাত করছে, হত্যা চেষ্টা করছে, তার বাড়িতে যে হামলা করছে। আর পুলিশ তখন কোথায় ছিল? যে দেশে একজন এমপি নিরাপদ না, সে দেশে আমি আপনি কোন ছাড়। আমি এখন সত্যি কথা বলতে কি সেই ছেলেগুলোর জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি নূর সাহেবকে বলবো দয়া করে ওদের দিকে একটু খেয়াল করেন, এই যে মামলাটা দিছে কালকে তোদের অ্যারেস্ট করবে, ওদের পালায় পালায় কতদিন থাকবে, পুলিশ তো ঠিকই ফেলাবে, কারণ এখন একটা প্রেশার যাবে। আজকে এই গ্যাঞ্জামটা তো গোলাম পারওয়ার সাহেব বাছাই দিছে, উনি বলছে না কোনো রকম মারামারি হানাহানিতে তোমরা কেউ যাবা না, আইনের পথে চলো। জামাতে গেলে বুদ্ধিমানের পরিচয় দিছে এবং বিচক্ষণতার পরিচয় দিছে। ওগুলো যদি মারামারি করতো কুষ্টিয়া সহ ধুলিস্বাদ হয়ে যেত। গোলাম পারওয়ার সাহেবের অনুরোধে ওরা সব চুপচাপ রয়েছে এবং আইনের মাধ্যমে যাচ্ছে। এইভাবে দেশ চলতে পারে বলেন তো? আবার শুনলাম সিরাজগঞ্জের এমপি সাহেব, উনি এবার বিএনপির এমপি সাহেব, উনার উপরেও আঘাত করছে। এটা কোনো কথা হইলো ভাই? হ্যাঁ কত দেখি, এটা কোনো কথা হইলো? আর জামাতের ইসলামের সাথে এখন কম্পিটিশনে আসছে গণ অধিকার পরিষদ, গ্যাপ। হাতিগুলা হইলো তল, বসা বলে কত জল, এই অবস্থা হয়ে গেছে না? এখন কি হবে? আমির হামজা সাহেব তো ছাইড়া দেওয়ার লোক না। উনি যেহেতু মারামারিতে যায় নাই, যেহেতু গোলাম পারওয়ার সাহেবের কথা হলো যে উপর থেকে যখন কথা আসছে যে তোমরা কেউ মারামারিতে যাবে না, আমরা আইনের মাধ্যমে যাবো। এখন তো আইনটা নিজস্ব গতিতে চলবে, যে পুলিশ তাকে তখন রক্ষা করতে পারে নাই সেই পুলিশই আপনাদের ধরবো। আর যারা এগুলো করছেন তাদের সাথে যদি বিএনপির কেউ থাইকেও থাকে তারা কিন্তু এখন আর আসবে না, তারা কিন্তু খামা গায়া করে ভেজাল আমরা লিয়া লাভ কি? কারণ এই যে গ্যাপ মানে গণ অধিকার পরিষদ, এত কোনো ভ্যালু নেই, এত কোনো লোকজনই নাই। তো ওদের পিছনে থাইকে আমাদের খামাকা বিএনপির বদনাম করে লাভ আছে? এরা সব সেরে যাবে যদি কেউ থাকে তখন ওই গন্ডগোলের সময়। আপনারা হয়ে গেছেন একা, এখন আপনাদেরকে পরিত্রাণ করতে পারে একমাত্র নূর ইসলাম নূর সাহেব। দেখেন ভিডিওটা যখন স্টার্ট করছিলাম এমন একজন মানুষের একটা ভিডিও দেখাইছি যে মানুষটা বাংলাদেশের মানে সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন। উনি যেহেতু আমির হামজা সাহেবকে এমনভাবে প্রশংসা করতেছে, সেখানে আমি আপনি কোন ছাড়? আমি নূর ইসলাম নূর সাহেবকে বলবো, দেখেন আপনার তো অনেক বদনাম ছিল, আপনি বিকাশ টুর হিসেবে পরিচিত ছিলেন, আপনি এখন প্রতিমন্ত্রী ছিলেন, আপনি আপনার জায়গায় থাকেন না? আপনি যখন এই কথা বলেন যে এদেরকে গুপ্ত করে দেবো, জামাতকে গুপ্ত করে দেবো, দরকার হলে পাকিস্তান পাঠিয়ে দিব, আপনি বা আপনার দল যখন বলেন পারবেন নূর সাহেব পারবেন না? তো খামাখা ফাউদা পেঁচাল পেরে লাভটা কি বলেন তো দেখি? জামাতের সাথে কি আপনাদের তুলনা হয়? আর জামাতের সাথে কম্পিটিশন হবে আজকে বিএনপির, জামাতের সাথে কম্পিটিশন হবে আওয়ামী লীগের, আপনারা কোন ছাড়? তারপরেও আপনি লোকজন দিয়ে এগুলো করাইছেন, এগুলো বন্ধ করেন, না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো করাবেন কিছু লোকজন দিয়ে, কিছু পয়সা করে দিয়া। তারপরে কি হবে? একটা মিছিলও বানাইছে দেখলাম, আর পোলাপাল নিচে কমেন্ট করতেছে এই মাইয়াগুলো করতে ধরে আনছেন, ওই জায়গা থেকে ধরে আনছেন 500 টাকা করে দিয়া। এটাও তো আমার বিশ্বাস হয় না।
এতগুলো মাইয়া আনতে বা এতগুলো পুরুষ আনতে যে পয়সা লাগবে সেই পয়সা কি নুর সাহেব দিবে? আমার তো মনে হয় না ভাই। আমি জানি না মন্ত্রী হওয়ার পরে কি কামাচ্ছে নাকি খুব, তাও হইতে পারে যে এখন আর সেই বিকাশের অবস্থা নাই, এখন ওনার অনেক টাকা পয়সা হয়েছে, বেতন পাইতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইতেছে, এখন তো দলের জন্য খরচ করবে। খামাখা করেন না, খামাখা করে লস করবেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।